সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় জঙ্গিবাদের অর্থায়ন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক যারা মুনতাসির মামুন, রয়েছেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। আমাদের আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যেই আসবেন বলে আমরা আশা করছি, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ। তা আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন সেটা আমরা জানি। আমরা আজকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আপনারা আমাদের আলোচনা অংশ নিতে পারবেন, এই জন্য আপনাদেরকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। পৌর নির্বাচনের প্রচারের শেষ সময়েও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, কর্মী সমর্থক নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিবিদদের প্রতি সিইসির আহ্বান। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার, কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয় আওয়ামী লীগের নেতারা বললেন, বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকে তৈরি গ্রেনেড দিয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জেএমবি। কাঁচামাল কেনা হচ্ছে কালোবাজার থেকে, নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের শিরোনাম যেটা, জঙ্গিবাদের অর্থায়ন। জঙ্গিবাদ নিয়ে আমরা অনেক কথা বলেছি, গতকালও এই বিষয়ে আলোচনা ছিল। আমরা দেখি যে বিভিন্ন স্থানে আমাদের নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে এবং জঙ্গিবাদের আমি জানাব ইব্রাহিম খালেদ, আপনাকে দিয়ে আজকে আলোচনা শুরু করব যে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই, যে অর্থায়ন। যে এই যে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, গ্রেফতার হচ্ছে, আমরা দেখি যে এইটা একসময় 2005-06 দিকে প্রচণ্ডভাবে ছিল, মাঝখানে একটু কমে গিয়েছিল 2007-08 দিকে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আবার ব্যাপকভাবেই হচ্ছে। একসময় দাবি করা হচ্ছিল যে হ্যাঁ, জঙ্গিবাদের মেরুদণ্ড ভেঙে দিতে পারা গেছে, কিন্তু এখন যেভাবে দেখা যাচ্ছে তাতে বোঝা যায় যে না, এটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এবং এটা আমরা সব আলোচনায় স্বীকারই করি যে যে অর্থ না থাকলে তো এটা এইভাবে বিস্তার লাভ করতো না। সেই অর্থায়নের উৎস বন্ধ করা যাচ্ছে না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আপনি একজন ব্যাংকার হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখবেন? অর্থায়ন বন্ধ করা যাচ্ছে না কেন, বা কি কারণে? প্রথমত, জঙ্গিবাদটা এটা আদর্শগত নয়, কৌশলগত, স্ট্র্যাটেজিক। এই জন্য বলবো যে জঙ্গি যারা ধরা পড়ছে দেশে বা বিদেশে, এরা ইসলামের নামেই কথা বলছে, কিন্তু এদের কারোরই প্রপার ইসলামিক লাইফ লিড করে না। তো কাজে আদর্শগত বলতে, আদর্শগত ওটা তাদের একটা সামনের একটা আবরণ, ভেতরে এটা সন্ত্রাসটা যখন যার বিরুদ্ধে প্রয়োগ করা প্রয়োজন মনে হয় তার বিরুদ্ধে করা হয়। আমার মনে হয় বাংলাদেশের যে সন্ত্রাসটা, অর্থায়নের আগে এই কথাটা বলা দরকার, এটি কয়েকটি নির্দিষ্ট কোয়ার্টার যাদের স্বার্থের মধ্যে জড়িত, তারাই এখানে সন্ত্রাস সৃষ্টি করছেন। যেমন ধরেন, যখন নাকি তাদের পক্ষের লোকজন সরকারে থাকে তখন কিন্তু তারা সন্ত্রাস করেন, কম করেন। আর যখন নাকি তাদের বিপক্ষ লোক সরকারে থাকেন তখন তারা সন্ত্রাসটা বেশি করে করার চেষ্টা করেন, যাতে করে দোষটা তাদের ঘাড়ে গিয়ে পড়ে। তো এরকম একটা প্রেক্ষিতে তাহলে যেখানে আদর্শ নেই, এটা তো আদর্শ হতে পারে না। আদর্শ নেই, সেখানে কি দিয়ে তাহলে সন্ত্রাসকে টিকিয়ে রাখতে হবে? সেখানে অর্থ, আপনি যেটা বলছেন পরিষ্কারভাবে এটা অর্থ, এবং ওই অর্থই অনর্থের মূল এখানে কারা করছে। ব্রডলি যদি আমি দুভাগে ভাগ করি, যে আভ্যন্তরীণ এবং বৈদেশিক। আবার আভ্যন্তরীণ বৈদেশিক এই দুটোকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনার প্রকৃত অর্থ, যেটা নাকি হালাল অর্থ আর কি, আয় করা অর্থ। আরেকটা হলো যেটাকে
কালো টাকা বলি, এই দুটো দুই ভাগে ভাগ, বৈদেশিকটাও এবং ভেতরেরটাও। আর ভেতরের যেটা আভ্যন্তরীণ যে উৎসগুলি, সেইগুলিকে একটু পিছনে যেতে হবে চিহ্নিত করার সুবিধা করার জন্য। আমরা অনেকে জানিও ওগুলো 75 সালের পর থেকেই, এমনকি ঠিক স্বাধীনতার পর থেকেও কিন্তু শুরু হয়েছে, কিন্তু চোখে পড়েছে স্বাধীনতা 75-এর পরে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ থেকে, সৌদি আরব সহ, টাকা পয়সা এসেছিল যারা স্বাধীনতা বিরোধী, জামাত ইসলাম এবং এদের লোক নেতা কর্মী তাদের হাতে। উদ্দেশ্য ছিল যে এই টাকা দিয়ে, এটা তাদের ক্যাপিটাল, এই টাকা দিয়ে তারা দেশের মধ্যে ব্যবসা করবে এবং সেই ব্যবসার থেকে তারা মাঝে মধ্যে পার্টি চালানোর জন্য, এই দিয়ে শুরু হয় পার্টি চালানোর জন্য। আস্তে আস্তে করে বিস্তার লাভ করে এবং এমন একটা পর্যায়ে পৌঁছায় যে জামাতে ইসলামী ব্যারিস্টারি পড়ার জন্য বাড়ির লোক পাঠায়, ডাক্তারি পড়ার জন্য বৃত্তি দিয়ে রাখে, টাকা পয়সা দিয়ে রাখে, সব প্রফেশনে। দোকানদারদেরকে দোকান কিনে দেয় বা ভাড়া করে দেয় এবং কথা থাকে এর পরিবর্তে তারা যখন আয় করবে তারা একটা অংশ দিতে হবে। তো এইটি হলো, আমি বলবো যে বৈধ প্রক্রিয়ায় কাজটা শুরু হয়েছিল অবৈধ। যে টাকাটা বাইরে থেকে এসেছিল এটা নিশ্চয়ই এখানে বৈধ না, কিন্তু ওই অবৈধ ক্যাপিটাল দিয়ে তারা এখন বৈধভাবে টাকা আয় করছে এবং পার্টি এখন শুধু জামাত ইসলামী না, এই পুরো ব্যাপারটা জামাত ইসলামী তো জড়িতই সন্ত্রাসের মধ্যে, সেখানে ছড়িয়ে পড়েছে। যে আমি আপনার কাছে আসবো, আমি আপনি যে অ্যাঙ্গেলে বললেন অধ্যাপক মুনতাসির মামুন, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমরা একটু আপনাকে আমি একটু পরিচয় করিয়ে দিই। আবারও আপনার নাম অলরেডি আমরা বলেছি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ আমাদের মাঝে এসেছেন। আজকে আমরা আলোচনা করছি জঙ্গিবাদের অর্থায়ন নিয়ে। আপনি হয়তো ওনার বক্তব্য কিছুটা শুনেছেন, আমরা স্যারের বক্তব্য শুনে নিয়ে আপনার কাছে আসছি। জনাব ইব্রাহিম খালেদ দীর্ঘদিন ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি খানিকটা ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, কিন্তু আমি বিষয়টা অন্যভাবে দেখতেছি। একটা হচ্ছে জঙ্গি মৌলবাদের একটা তো আদর্শ আছে, নিছক সন্ত্রাস যেটাকে আমরা বলি চুরির জন্য, ডাকাতির জন্য, সেটাতে খানিকটা পৃথক, যদিও তারা মাধ্যমটা সন্ত্রাসী। এখন আইএস এর কথা বলি বা আমরা তালেবানদের কথা বলি বা যাদের কথা বলি, একটা তো আদর্শ আছে, সেটা আমাদের পছন্দ হতে পারে না পারে, সেটা একটা আবরণ আছে। এমনকি জামাত ইসলামী তারও একটা আদর্শ আছে, মৌদুদিবাদ প্রচার। এখন বলা হয়ে থাকে যে মিশরের সৈয়দ কুতুবি যিনি ছিলেন এবং পাকিস্তানের আবুল আলা মওদুদি, এই দুজনেরই ইসলামের ব্যাখ্যা এখন তালেবান থেকে শুরু করে আইএস সবাই কিন্তু ওদের নির্যাসটি গ্রহণ করেছে। এই জঙ্গি মৌলবাদের এই দুটি হচ্ছে উৎস, এবং তার মধ্যে আমরা প্রধান থেকে জামাত ইসলাম যেহেতু মওদুদিবাদ প্রচার করতে চাচ্ছেন, এবং এর সঙ্গে বিএনপির নাম অবশ্যই বলতে হবে, যদিও আমরা অনেকে বিএনপির নাম বলতে চাই না, লজ্জা পাই। আর এর সঙ্গে ছোটোখাটো অনেক ইসলামী দল আছে, তারাও আছে। যদি 20 দলীয় জোট বলেন, তারা সবাই জঙ্গি মৌলবাদের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জঙ্গি মৌলবাদের যারা সঙ্গে এদের সম্পৃক্ততা কি? এরা আমরা জানি যে ইসলামের কথা বলছে, সন্ত্রাসও চালিয়েছে। যতজন ধরা পড়ছে, হুজি হোক বা এখন যেটা জেএমবি হোক, যাদেরই ধরা পড়ছে, তারা প্রত্যেকে কিন্তু বলছে কোনো না কোনো পর্যায়ে তারা জামায়াতের সঙ্গে যুক্ত ছিল বা বিএনপির সঙ্গে ওইভাবে নিছক যুক্ত না হলেও বিএনপিতে ছিল, তারপরে আবার জামাতে গেছে, এরকম আছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে জামায়াতে ইসলামে যদি প্রকাশ্য ফ্রন্ট হয়, তাহলে এই জঙ্গি মৌলবাদীরা হচ্ছে তাদের দ্বিতীয় ফ্রন্ট। এখন এই দ্বিতীয় ফ্রন্ট চালাবার জন্য এবং প্রকাশ্য ফ্রন্ট চালাবার জন্য যে অর্থের দরকার, যেটা জনাব খালেদ বলেছেন, অর্থ তো দরকারই, অর্থ না হলে তো আর এগুলি হতো না। এবং এখন যেসব অত্যাধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে, সেগুলি বাজারে একটা বড়, আমার মনে হয় যে চোরাক চালালিদের ওখানে একটা বড় দাম আছে। এখন কিভাবে, একটা তো উনি উল্লেখ করেছেন বিদেশি টাকা এসেছে, নামগুলি আমরা অবশ্য যদি নাও বা মানে যদি এভাবে নির্দিষ্ট সবাইকে না করে কিছু নির্দিষ্ট করা যায় অবশ্যই। একটা তো হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরবের দানগুলি আমাদের একটা প্রকাশ্যে এসছে, মসজিদের নামে, ইসলামের নামে ইত্যাদির নামে টাকাগুলি এসছে এবং সব জামাত ইসলামের কাছে এসছে, যেগুলি পরে বিলি হয়েছে। এটা হচ্ছে একটা দিক। 2 নম্বর, এখন অভ্যন্তরীণ বহির থেকে টাকা হয়তো কম আসছে বা কিছু হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা যে অর্থনৈতিক শক্তি গড়ে তুলেছে, সেটার ইনকাম কিন্তু আবুল বারকাত তো বারবার বলছেন গত কয়েক বছর ধরে, 1200 কোটি টাকার মধ্যে তারা বলছেন যে বছরে খালি সেটার প্রফিটই আসে। 1200 কোটি না হলে 1000 কোটি টাকা তো আসে। তা 1000 কোটি টাকা
বা যা একটা দলের জন্য একটা বিশাল ব্যাপার, এটা হচ্ছে বাৎসরিক। তা এখন আমরা এই জঙ্গিবাদের বিষয়টা আমরা জানি, মানে অর্থায়নের বিষয়টা আমরা জানি, কারা করছে তাও অনুমান করছি। আপনি এটা নিয়ে বোধহয় গত 5 বছর আলোচনা করছেন, অনেক আলোচনা, এবং আমরা যখন জঙ্গিবাদের উত্থান সেটা নিয়েও আলাপ করছি, এখনো আলাপ করছি, কিন্তু কখনো এদেরকে কোনো অর্থায়নের দিকটা কিন্তু হস্তক্ষেপ করেনি। সরকার গ্রেফতার করছে, দমন করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা সাময়িক ব্যবস্থা। এটা বিস্তৃতভাবে যদি আপনি দেখেন, এটা সুদূর প্রসারী কিন্তু কোনো ফল হবে না, কারণ অর্থায়নটা বন্ধ হয়নি। এখন আমি একটা উদাহরণ দিই, পরে হয়তো আবার আলোচনায় আমার সময় থাকলে আমি বলবো। ইসলামী ব্যাংক বাংলাদেশ এখন পত্রিকার রিপোর্ট অনুযায়ী ইসলামী ব্যাংক মানি লন্ডারিং করেছে কয়েকবার। একবার অনেক চেঁচামেচি পর বাংলাদেশ ব্যাংক 1 লাখ টাকা তাদের মতো জরিমানা করেছে। আর কিন্তু কখনো ইসলামিক ব্যাংকে কিছু বলা হচ্ছে না, কিন্তু গভর্নর থেকে শুরু করে অনেকেই কিন্তু আকারে ইঙ্গিত ইসলামী ব্যাংকের কথা বলেছেন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে সমস্ত মিডিয়াতে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন আমাদের এখানে আছে। হ্যাঁ, ক্রিকেট খেলাতে মানে জাতীয় ক্রিকেট হচ্ছে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন। তো সবাই কিন্তু কিনে নিয়েছে। আমাদের সংসদরা অনেকে বলেছেন হ্যাঁ ইসলামী ব্যাংকের টাকাতে আমি ব্যবসা করেছি। তো ব্যাংকটা তো সবাইকে কিনে নিয়েছে, 1। 2 নাম্বার, সরকারের ভয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশের এখানে প্রায় 60% বোধহয় শেয়ার, ওরা তো অনেক মানে সুদূর প্রসারী চিন্তা নিয়ে করেছে আমি যতদূর জানি। তো সরকার চিন্তা করছে আমি যদি এটাকে বন্ধ করি, আপনি দেখেন এর আগে কিন্তু অনেক বড় বড় ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে, আমেরিকায় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সরকার ভাবছে যদি আমি বন্ধ করে দিই তাহলে কি হবে, ওই দেশে আমাদের যে শ্রমিকরা যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা এটা করতে পারছি না। এবং সরকার যদি কোনো ব্যবস্থা নেয় ওই 1 লাখ টাকার মতো, আপনি অন্য কোনো প্রাইভেট ব্যাংক করলে আমার মনে হয় না যে 1 লাখ দিত। রশিদের কথা একটু শুনি যে আপনি কিভাবে দেখছেন তো গোটা বিষয়টিকে। আমরা যে প্রবলেমটা যেখান থেকে টাকা আসছে সেটি খুব ভালো করেই, তাহলে আমাদের শুধু তৎপরতাই থাকবে কিছুদিন পর পর নিরাপত্তা আর কিছু না। যে জায়গাটা আছে সেটি হলো যে এই টাকাটা আপনি ফ্লোটা বন্ধ করবেন কেমনে। তো সেখানে আমি মনে করি যে নার্ভ সেন্টারগুলোকে আইডেন্টিফাই করতে হবে। একটি তো উনি বলেছেন যে একটা মাঠ পর্যায়ে যেটি হয় এখানে টাকাটা খুব ছোট, যেমন তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসায়ীদের বিনিয়োগ করে, তারা যে আয় করে সেই আয়ের টাকা দিয়ে এটা কিছু অংশ তারা চাঁদা দেয়। তো সেটি একটি সামগ্রিক একটা বৈধ পরিস্থিতি আছে। আরেকটি বৈধ পরিস্থিতি যেটা বড় অঙ্কের টাকা যেখানে জেনারেট হয় সেটি হলো, দেখেন আমাদের এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে শুরু করে ব্যাংক, বিমা, তারপরে হাসপাতাল, তারপরে ইউনিভার্সিটিজ, এখানে যে ব্যাপক একটা বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগটা যারা করেছে এখানে বিভিন্ন ব্যক্তি আছে, তাদেরকে ডাইরেক্টর হিসেবে দেখানো হচ্ছে। আসলে কিন্তু তারা মূল মালিক না, তো মূল মালিক হচ্ছে জামাতে ইসলাম বা পার্টি। এখন এই টাকাটা শুরুতে যখন আনা হয়েছিল সেটি তো অলরেডি বলেছেন যে মধ্যপ্রাচ্য থেকে টাকাটা ইসলামিক চ্যারিটির নামে আনার পরে এখানে বিনিয়োগ করা হয়। তা আপনি এখন এই ইনস্টিটিউশনগুলো যখন আমাদের ইকোনমির সাথে মিশে গিয়ে এখানে একটা, আমি বলবো একটা অবদান রাখছে, এবং যার ফলে হঠাৎ করে যে কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ করলে তার ইকোনমিতেও একটা প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এগুলো অনেক বিপদ আছে। এখন যেখানে প্রশ্নটা আছে যে জঙ্গিবাদের অর্থায়ন যদি আপনি চিহ্নিত করতে পারেন, দেশে কিন্তু আইনও আছে যে আপনি এটা কনফিসকেট করতে পারবে রাষ্ট্র। তো সেই জায়গায় আমরা একটাও কনফিসকেশন দেখি নাই। তো কিন্তু অনেক চিহ্নই জঙ্গিবাদের অর্থায়নের ক্ষেত্রে এটি করা হয়েছে। এখানে শুধু তো জঙ্গিবাদের অর্থায়ন ঘটে না, যেটা ফিজিক্যাল যারা হামলা করছে তারা জঙ্গি করার জন্য, কিন্তু এখানে শুরুটা দেখতে হবে। প্রথমে হচ্ছে এই উগ্র মতাদর্শ ছড়ানোর জন্য তারা একটা প্রক্রিয়া করছে। সেই প্রক্রিয়াতে আপনি দেখেন যে ওখান থেকেও একটা ব্যাপক অংশের টাকা বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো সেখান থেকে আপনি তাদের মোটিভেট করছেন ইডিওলজি ছড়ানোর জন্য। তো সেখানে সেটি তারা ছড়াচ্ছে, সেখান থেকে আপনি ট্যালেন্ট রিক্রুট করছেন, করে সেখান থেকে আপনি নিয়ে আসছেন, তাকে জঙ্গি বানিয়ে আনছেন। এই যে টোটাল রিক্রুটিং সিস্টেমের ভেতরে কিন্তু যে জিনিসটা কাজ করে সেটি হলো টাকা। এই জন্যে আমরা এক কথায় বলি যে জঙ্গিবাদ এবং উগ্র মতাদর্শের অক্সিজেনই হচ্ছে অর্থ। তো যদি আপনি এই অক্সিজেন বন্ধ করে দিতে পারেন তো স্বভাবতই যে অক্সিজেনের অভাবে তারা মারা যাবে, এটা নিশ্চিত। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা তো অক্সিজেন বন্ধ করছি না, যে জন্ম নিচ্ছে সেটাকে ধরছি, জেলে আমরা দিচ্ছি, আমরা যেটাকে বলে ফায়ার ফাইট করছি।
আগুন লাগলে সেটাকে আমরা নেভানোর চেষ্টা করছি, কিন্তু আমরা আগুন কেন যেন না লাগছে লাগে সেটার ব্যবস্থা এবং করছি। আগুনে যে দাহ্য বস্তুগুলো আসছে সেগুলো বন্ধ করলে তো আগুন এমনি নিভে যায়। তো সেই জায়গাতে আমরা দেখেছি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতগুলো প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, পুলিশে একটি রিপোর্টও দিয়েছে। তো তাদের বিষয়ে যখন তদন্ত হবে বা জি। তারা জঙ্গিতে সংশ্লিষ্ট আছে কিনা সেটিতে আমরা দেখতে পাচ্ছি যেটি মুনতাসির মামুন ভাই যেটা বললেন যে আমাদের অনেকেই আছে যারা জঙ্গি আদর্শের সাথে সম্পৃক্ত না, তারাই আবার কিন্তু এটিকে একটি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন না, তারা জঙ্গি অর্থায়ন করে না, এটি আমাদের প্রতিষ্ঠান, একটি ভালো প্রতিষ্ঠান, তারা সার্টিফিকেট দিয়ে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এখানে একটা পলিটিক্যাল প্রবলেম এইটা, আবার ইকোনমিক প্রবলেম আছে, ব্যাংকিং সিস্টেম প্রবলেম আছে, সব কিছু মিলিয়ে প্রবলেমটা জটিল। তো এই জটিল প্রবলেম যদি আপনি সমাধান করতে যান তাহলে আপনাকে একটা স্ট্র্যাটেজি, যে রাষ্ট্রের একটা কৌশল নিতে হবে। সেই কৌশলটা হচ্ছে আমাদের দেশে এখনো তৈরি হয়েছে বলে আমি মনে করছি না। জি, আমি জনাব ইব্রাহিম খালেদ আপনার কাছে আবার আসি যে বিষয়টি আমরা দেখি যে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি বলে একটা কমিটি আছে। আমরা এই কথাটা আমি এইখানে আলোচনা অনেকবার বলেছি। সেখানে আগে আমাদের স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শামসুল হক টুকু। উনি, আমরা একটা দেখিয়েছিলাম যে 2011 সালের 28শে ফেব্রুয়ারি উনি যা কথা বলেছেন, এখনকার প্রতিমন্ত্রী গত বছর এই বছরই জনাব আসাদুজ্জামান কামাল উনি একই কথা বলেছেন যে একটি ব্যাংকের নাম উল্লেখ করে বলেছেন সেই ব্যাংকের 8% ইয়ে যায় এবং এটা ব্যবস্থা করতে হবে, যেটা উনি বললেন যে আমরা বারবার মুখেই বলছি কিন্তু কোনো কাজ করছি না। কিন্তু আমরা দেখি যে আমাদের জঙ্গিবাদ কতটুকু বিস্তৃত হয়েছে। গত পরশুর খবর যদি দেখি যে আমাদের সেনানিবাসের পাশে পর্যন্ত তাদের ঘাঁটি এখন আবিষ্কৃত হচ্ছে, আমাদের নৌবাহিনীর ঘাঁটির ভেতরে তারা বোমা হামলা চালাচ্ছে। এই ধরনের ঘটনাগুলি ঘটছে, বিস্তৃত হচ্ছে। ভদ্রলোকদের একই কথা থাকে, যারা বলছে সবাই ভদ্রলোক, সেই জন্য কথার পরিবর্তন হয়নি, কাজ হয়তো হয়নি। আরেকটি ব্যাপার কি যে টাকার তো শুধুমাত্র সন্ত্রাসের ক্ষমতা না, এটাও আছে, যেমন মানুষকে কেনার ক্ষমতাও আছে। যেমন এই বৈঠকের আগে আপনি একটা নিউজের কথা বলছিলেন, ওই সময় দেশে ছিলাম না বলে মিস করেছি, যে বিমানবন্দরে অনেক কালো টাকা ধরা পড়েছে। না, আমরা যেটা আলোচনা করছিলাম, আমাদের এখানে রিপোর্ট হয়েছিল, আমি আপনাদের তিনজনের জন্যই বলছি যে সেপ্টেম্বর মাসে জাস্ট ঈদের আগে, আমরা যেটা বলতে চাই ঈদের আগে, কোরবানি ঈদের আগে সেপ্টেম্বর মাসে আমাদের এখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানে 6 কোটি ভারতীয় রুপি ধরা পড়ল। ঠিক তার কদিন পরেই চট্টগ্রামে কন্টেইনারের মধ্যে পাওয়া গেল ভারতীয় রুপি। সেখানে আমরা এটাও দেখিয়েছিলাম যে, এবং তখন বলা হয়েছিল সেই ভারতীয় রুপিগুলি কেউ জাল বলতে পারবে না, কোনো না কোনো দেশের টাকশালে এটা তৈরি, এরকম অত্যাধুনিক মেশিনে তৈরি, এটা যে কোনো অবস্থায় এটা ভারতীয় রুপি, মানে কোনো দেশের টাকশাল থেকে তৈরি হয়েছে, সেটা দুবাই থেকে এসছে, পাকিস্তানকে ইঙ্গিত করা হয়েছিল তখন। তো সেই জিনিসটা, এবং আমরা দেখি যে আমাদের এখানে টেলিভিশনে প্রচার হয়েছিল তখন, এটা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তখন বলেছিলেন যে এখন পর্যন্ত আমরা 11 কোটি গুনেছি, কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে মামলাটা হয়েছে 3.25 কোটির মামলা। তো আমরা জানি না বাদবাকি, তখন পর্যন্ত আমাদেরকে বলেছিলেন 11 কোটি গণনা হয়েছে, কেন কমলো কি হলো আমরা জানি না। ওটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে টাকার একদিকে সন্ত্রাস করার ক্ষমতা আছে, আর একদিকে মানুষকে ক্রয় করার ক্ষমতা আছে। তো ওই যে টাকাটা কমে গেল, আমরা ধরে নিচ্ছি যে ওখানে টাকা বেশি ছিল, কমে গেছে, গুনতে একটু সময় লেগেছে, ওই ফাঁকে টাকার অঙ্ক কমে গেছে, কোথায় গেল টাকাগুলো? ওই টাকা দিয়ে মানুষ কেনা যায়, এবং যারা যে দায়িত্বে থাকেন সে দায়িত্বের চাইতে তাদের টাকার লোভ অনেক সময় বেশি থাকে। আমি জেনারেলাইজ করছি না, সবাই করছেন তা বলি না, কিন্তু এমন একটা ব্যাপার বাংলাদেশের মতন দেশে প্রায়শই আমরা দেখতে পাই। সেটা আপনি রাজস্ব বোর্ডেই যান, আপনার ইনকাম ট্যাক্সে, বা ওই যে রাজস্ব আমদানি করে, ওটা আমরা শুনি যে আমদানি অনেক বেশি হয়েছে, রাজস্ব কম। তাহলে যারা দায়িত্বে ছিলেন তারা কম নিলেন কেন টাকা? মানে টাকার শক্তি দিয়ে তো কিনে নেওয়া হয়। এই কথাগুলো খুব শুনতে খারাপ লাগে, এই কথাগুলো সত্য। তো ওই ব্যাপারটাও হয়েছে যে বিদেশ থেকে যে আসছে, যারা ধরবেন ওই টাকার একটা অংশ তাদেরকে দিলে ধরা টরা হয় না বা অন্য কিছু হয়। এইসব কারণে যেটা বলছেন যে কেন কালো টাকা নয়, আমি এখানে বলছি, আবার এটাও বলা হয় সবগুলো চালান তো ধরা পড়ে না, চালান ধরা পড়ে একটা দুইটা, মাঝে মাঝে, মানে চালান তো সবসময় আসছে। তবে এই কারেন্সিগুলো কিন্তু যেভাবে যেখানেই তৈরি হোক, বাট কারেন্সিগুলো কিন্তু আসল না, ফেক কারেন্সি।
সম্ভবত পাকিস্তান টাকশালে হতে পারে, কারণ পাকিস্তান তো সবকিছু করতে পারে। না, এটাই ইঙ্গিত করা হচ্ছে টাকশালে তৈরি হচ্ছে আরেক দেশের টাকা, এই ধরনের ইঙ্গিত করা হয়েছে। না, এটি তো আজকের না, এটি যদি আপনি দেখেন এই ফেক কারেন্সি যেটি পাকিস্তান ভারতে ঢোকায়, এটা বাংলাদেশ তো একটা করিডোর, সেটি কিন্তু খুব স্টাবলিশড ফ্যাক্ট, এবং এটি ভারত এই ব্যাপারে অনেক গবেষণা করে। তো তাদের তথ্য নিয়ে দেখা যায় যে এই অর্গানাইজ ক্রাইম, যেটি আমরা বলি না এখানে, সেটি আমার এখন মনে হলো, অর্গানাইজ ক্রাইম থেকে জঙ্গিবাদের একটা বড় ধরনের অর্থ আসে। না, এখানে জনাব ইব্রাহিম খালেদ এটাও বলছিলেন আলোচনার আগে যে আমাদের বাংলাদেশের মুদ্রা নকল করাটা মানে আরেক টাকশালেও অনেক কঠিন হবে, ইন্ডিয়ান রুপিটা একটু দুর্বল, এটা উনি এই নোট টাকা দুর্বল না, মানে নোটটার তৈরি কোয়ালিটি জি সিকিউরিটি এটা উনি বলছিলেন একটু কম। জি স্যার, আপনি না, আমার কথা হচ্ছে দেখেন এগুলি তো আপনি আমরা সবাই স্যার একটা জানি। প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ প্লিজ। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি খসরু বলছিলাম দিনাজপুরের কাউখালী থেকে। আমার প্রশ্নটা হলো, জঙ্গিবাদের অর্থায়নে আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে অনেক প্রতিষ্ঠান করে থাকে, সেক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখলাম জঙ্গিবাদের অর্থায়নের কারণে পাকিস্তান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সরকার জঙ্গিবাদ দমন করতেন, গ্রেপ্তার করতেন, কিন্তু যারা অর্থায়ন করতেন তাদের ব্যাপারে আমরা খুব একটা পদক্ষেপ দেখছি না। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং কেন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে স্যার এই বিষয়ে। না, ওই এই ব্যাপারটা নিয়ে তো আমরা জি, আলোচনা করছি, নতুন জি। কিছু না। এবং সবাই একই প্রশ্ন আসবে যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। একটা হচ্ছে আমি এটা তো আমরা বারবার বলেছি, একটা হচ্ছে সরকারের পক্ষে এটা সম্ভব নয়, কেননা তাদের অনেক রকমের চিন্তা ভাবনা থাকে, রাজনীতি থাকে, সম্ভব না। শুদ্ধ আদর্শের যে ব্যাপারটা আছে, একটা জিনিস বলি, আমি যদি ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট না থাকি বা আমার যদি ক্ষমতায় যাওয়ার অভিলাষ না থাকে, তাহলে আমি অনেক কিছু বলতে পারবো। একরকম কাজ করব, আমি জি। স্বাধীন, আমি অনেক কিছু করব। কিন্তু আমার যদি ক্ষমতায় থাকার অভিলাষ থাকে, আমার অর্থের অভিলাষ থাকে, তাহলে আমি আরেকভাবে কাজ করব, যদিও আদর্শের কিন্তু আছে হয়তো। এখন সরকার তাদের মধ্যে চিন্তা ভাবনা করে। 2 নম্বর হচ্ছে সরকারে যারা আছেন তাদের একটা বড় অংশ, যেটা জিয়াউর রহমান যেটাতে সফল হয়েছেন, সমন্বয় রাজনীতি, সেই সমন্বয় রাজনীতি কিন্তু টাকার ক্ষেত্রে বিশ্বাস করে, কারণ তারা মনে করে টাকাতে তো আদর্শ লেখা থাকে না, টাকা হচ্ছে ব্যবসার জন্য। প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ, প্রত্যেক দলের সঙ্গে প্রত্যেক দলের অর্থনৈতিক একটা লেনদেন আছে। ধরেন বিমা প্রতিষ্ঠান বাদে যদি আমি হসপিটালের কথা বলি, ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন হসপিটাল, বা ধরেন আপনার ইবনে সিনার কথা যখন বলা হয়, অনুমান করা হয় যে এগুলির অর্থায়ন অন্যভাবে এসছে, এই অর্থায়নের একটা বড় অংশ অন্যভাবে যায়। তো এখন আমি যদি শুদ্ধ একেবারে হই, আমি বলি, তাহলে আমি ইবনে সিনার ওষুধ খাবো না, বা আমি বলছি, বা ধরেন আমি ইবনে সিনায় আমি ডাক্তারি করতে যাব না, কিন্তু সেটা তো হচ্ছে না। আমি যে কথাটা বলছিলাম যে মানে আপনিও ইসলামী ব্যাংকের টাকা নিচ্ছেন, একটা অনুষ্ঠান করছেন, আমিও আসছি, সমন্বয় রাজনীতিটা হয়ে এইভাবে হয়ে গেছে, এবং তারা কিন্তু এটাতে খুব সাকসেসফুল হয়েছে। যেই কারণে ধরেন আপনি যে কোনো একটি প্রতিষ্ঠানকে বন্ধ করতে যান, শাসকদের থেকেই কিন্তু প্রথম বাধাটা আসবে, তাই না? তো আপনি তখন কি বলবেন? এবং এই যে যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রসঙ্গ উঠেছে আন্তর্জাতিক যে ক্রিকেট খেলা নিয়ে, এবং মোস্তফা আমাদের মোস্তফা কামালই তো ওনার নাম, ওনাকে যখন বলা হলো না, লোটাস কামাল যেটা, হ্যাঁ মোস্তফা কামাল, হ্যাঁ উনি বললেন যে আমি তো অনেকের কাছে টাকা চেয়েছি, টাকা দেয় নাই, ইসলামী ব্যাংক টাকা দিয়েছে, সুতরাং আমি নিয়ে নিয়েছি। এখন যদি ওরকম আদর্শবাদের অবস্থা হতো, তখন বলতো যে না, আমি টাকা নেব না, আমার যতটুকু টাকা আছে ততটুকু করবো, আমার তো দেখাবার কিছু নেই। ওই বোধটা তো খুব নরম। আপনি তো, তারা তো ব্যবসা করছে, ব্যবসা করতে দিচ্ছেন, কিন্তু টাকা নিব না বললে তো কি হবে? আর আপনার বৈধ, যখন আপনি ইসলামী ব্যাংকে যতক্ষণ নিষিদ্ধ না করেছেন, ও তো বৈধ না, ও তো বৈধ। জি, আমার কথা তো হচ্ছে ইসলামী ব্যাংক তো অন্য 10টা ব্যাংকের মতো অপারেট করছে, ভিতরে কি করছে বাদ দেন, মানে লিগ্যাল তো। জি, তো আপনি সে টাকা দিলে আপনি তাহলে নেবেন না কেন? প্রশ্নটা কিন্তু সেখানে আসে। সেটাই তো এইসব মিলে সব গোলমাল পাকিয়ে গেছে এখানে এবং অর্থ যেহেতু বলেন, এটি ব্যাংক আপনার কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আচ্ছা, জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল, ফেনী থেকে বলছিলাম। জি বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রায় সময় জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়, অর্থায়ন নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থায়ন বন্ধ করলেও, যদিও বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ওরা এগুলো চালাচ্ছে,
কিন্তু মূল যেটা হচ্ছে যে জঙ্গি কারা হচ্ছে। আজকে শত শত মানে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি এবং রুট লেভেলে প্রত্যেকটা জেলায় 20 থেকে 30টা 50টা করে আপনি দেখেন বেসরকারি স্কুল স্বাধীনতা বিরোধীরা চালাইতেছে। স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে যদি আপনি পেপার পত্রিকা চালাইতে দেন আর স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে দেন, সেই কলেজ স্কুলগুলোতে আবার স্বাধীনতা বিরোধীদের যে ছেলেরা তারাই শিক্ষক হচ্ছে। তো আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে জঙ্গিবাদের দিকে তারা নিয়ে যাচ্ছে, স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ধারণায় গড়ে তুলছে। মূল কথা হচ্ছে যে ওদের শিক্ষা ব্যবস্থায় যাতে ওদের কোনো, আমাদের দেশের ছেলেদেরকে যাতে ওরা না পড়াইতে পারে। পাকিস্তানের দালাল যারা, ওরা যদি শিক্ষা প্রতিষ্ঠান চালায় তো আপনি যতই জঙ্গিদেরকে ধরেন লাভ হবে না। লক্ষ লক্ষ ছেলে জঙ্গি বানাচ্ছে ওখানে। আপনি হোস্টেল, সরকারি কলেজগুলো বা সিটিগুলোতে হোস্টেল করে রাখছে জঙ্গি। জি, আপনার প্রশ্ন বোঝা গেছে। যে মানে উনি শিক্ষা খুব রাইটলি পারসিভ করেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি আপনার কাছে বলতে চাই, আমি যেটি চট্টগ্রামের নৌঘাটিতে ঘটলো, যে মানে যাকে ধরা হলো একজন ব্যাটম্যান, কিন্তু সে ব্যাটম্যানের চাকরি করার উপযুক্ত না, তার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো সে তো পয়সা পেয়ে প্রতি মাসে একটা মাসোহারা পাচ্ছে, পেয়ে একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা নৌবাহিনীর ঘাটের ভেতরে সে নিজের জায়গা করে নিয়েছে। তো এরকম কত আছে আমরা তো জানি না। তা তো বটেই, এটাকে আমরা বলি প্ল্যান্টেড এজেন্ট বা ইনফিল্ট্রেশন। সেটি উনি কিছুটা বললেন, ওই যে শিক্ষা ব্যবস্থা থেকে পিক করছে, যেটাকে আমরা বলি ট্যালেন্ট স্পটিং। সে একটা লোককে চিন্তা করছে যে একে দিয়ে আমার কাজ হবে, তাকে তখন অর্থ সুবিধা সব কিছু দিয়ে তাকে আনছে। এখন যে জিনিসটা আমি বলছি যে হ্যাঁ, আমরা তো বলছি না যে ইসলামী ব্যাংক বন্ধ করে দেন, বাট ইসলামী ব্যাংকের যে মালিকরা এটি করছেন তাদের মালিকানা পরিবর্তন করতে হবে। যে সেখানে আপনাকে তাদের নতুন যারা নিউট্রাল ডাইরেক্টর সেখানে ক্রিয়েট করতে হবে। এটি করার জন্য আপনার আইন লাগবে এবং সরকারের একটা কৌশল লাগবে। আমি বলছি সেই কৌশলটা খুব এলোপাথারি। তো সেখানে এলোপাথারি কৌশল দিয়ে আপনি এত বড় ঝুঁকি মোকাবেলা করতে পারেন না। তো সেখানে যারা এরকম ব্যাংকিং সিস্টেমে কাজ করেন তারা এটা বের করবেন যে কিভাবে আমি এখন, যদি আপনি তাদের CSR এর টাকা দেখেন, যেটাকে আমরা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এর একটা ব্যাপক টাকা তারা বিভিন্ন জায়গায় দিচ্ছে। এখন যাদেরকে দিচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো কারা? সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু ওই তাদের উদ্দেশ্যকে বা ইসলামী সহিংস মতবাদকে ছড়াচ্ছে, সেগুলোকে দেওয়া হচ্ছে। ওই টাকাটা ওখানেই দেওয়া হচ্ছে যে আরেকটি বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য, এবং যে যাকে টাস্কিংয়ে করা হয়েছে যে এই মতাদর্শ সেখানে যাতে মানুষের ছাত্রদের মনের ভিতরে গেঁথে দেওয়া যায়, যেটি উনি একটু ছোট করে বলেছেন। তো এখন এটিকে আপনি বন্ধ করতে হলে তাহলে আপনাকে ওইভাবে যেতে হবে যে যদি আপনি কোনো একটি অ্যাটেম্প বা কোনো একটি চিহ্ন পান যে হ্যাঁ সে জঙ্গিবাদ বা জঙ্গি মতাদর্শে সে অর্থায়ন করেছে, তাহলে তার মালিকানা যদি রাষ্ট্র না নিতে পারে তাহলে এটা কোনোভাবেই আপনি বন্ধ করতে পারবেন না। কারণ আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ। শুধু আমাদের দেশ না, সব বিশ্বের দেখেছি আমরা যে গণতান্ত্রিক দেশের যে গণতন্ত্রের নমনীয়তা, সেই নমনীয়তা, আইনের নমনীয়তাকে কাজে লাগিয়েই কিন্তু তারা এটা বেড়ে ওঠে। এখন টাকার কথা বলছেন, অর্গানাইজ ক্রাইমের কথা আমরা বললাম, ফেক কারেন্সি। তো ফেক কারেন্সি তারা কখন? ড্রাগ স্মাগলিং। এখন যদি আমি আফগানিস্তানের কথা চিন্তা করি, আফগানিস্তানের তালেবান অধিষ্ঠিত এলাকাতে ওখানে হচ্ছে সবচেয়ে বেশি পপি চাষ করা হয়, যেখান থেকে আফিম বা হিরোইন তৈরি হয়। সেখানে তাদের টোটাল ইয়ারলি ইনকাম হচ্ছে $38 বিলিয়ন, $38 বিলিয়ন তারা ওইটা করে আয় করে। তো এই টাকা তো হচ্ছে অবৈধভাবে করা হলো, সাথে সাথে এইটি বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াতে তো তাদের কোনো অসুবিধা নেই। তো সেটি একটি প্রশ্ন আছে। আবার আপনি দেখেন যে আমাদের দেশে যে বর্ডারে যে স্মাগলিং হয়, এই স্মাগলিংয়ের যে ইনভেস্টমেন্ট করা, বিনিয়োগ করার জন্যে এইসব প্রতিষ্ঠানগুলো গোপনে তাদেরকে বিনিয়োগ করছে। এবং সেই বিনিয়োগ করার সময় আপনার মনে আছে যে ভারতের বর্ধমানে একটা বিস্ফোরণ হয়েছিল। তখন দেখা গেছে যে ওখান থেকে বোমা বানিয়ে বাংলাদেশের ভেতরে চালান করা হয়। এই চালানগুলো বেসিক্যালি করছেই কিন্তু ওই চোরাচালানি যে যারা এখানে আছে তাদের মাধ্যমে। রাজশাহীর এমপি সেটা বলেছিলেন, বাদশাহ, উনি বলেছিলেন যে জানুয়ারি মাসে যখন বাংলাদেশে এই বছর জানুয়ারি মাসে যখন ব্যাপক সহিংসতা হয়েছিল, উনি বলেছিলেন যে ব্যাপকভাবে গান পাউডার তখন আসছিল সীমান্ত পেরিয়ে। বেশ, তো এখানে সে কি করছে, ওই চোরাচালানিকে ধরে রাখার জন্য তার কাজের সময় সে তাকে ব্যবহার করবে, কিন্তু তাকে সেই গরু চোরাচালানের জন্য তাদের একটা ব্যাপক বিনিয়োগ আছে এই টাকার।
তারপরে হচ্ছে অস্ত্র চোরাচালানিদের কাছে তাদের ব্যাপক বিনিয়োগ আছে, তারা তাদেরকে টাকা দেয়, আবার যখন অস্ত্র দরকার হয় তখন তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আসে, তারা কিভাবে আনবে সেটি তারা করে। এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, তো সবকিছু যদি আপনি মিলান একটা একটা করে, তাহলে একটা ভিসিএস সার্কেল এবং খুব জটিল। তো এই জটিলতা তো আপনাকে ভাঙতে হবে। তো সে ভাঙতে গেলে তো আপনি কিভাবে ভাঙবেন, সে কৌশলটা উদ্ভাবন করতে হবে। তা আমার মনে হয় এইখানে আমাদেরকে যথেষ্ট কাজ করা দরকার আছে, কৌশল। তাহলে এটা অর্থায়ন বন্ধ করাটা আমাদের সেই রাজনীতিবিদদের সদিচ্ছা বা সাহসিকতা, সেটার উপরেই তো নির্ভর করছে অনেকটাই, কিন্তু তার চেয়ে বেশি। শুধু রাজনীতিক না, যারা রাজনীতি করেন না তাদেরও সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। না, সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু যিনি ঘুষ খেয়ে যে সরকারি কর্মকর্তা একজনকে ছেড়ে দেয়, সে তো পলিটিক্স করে না, সে তো রীতিমতো এটা একটা দুর্নীতি বাণিজ্য। তো সেই জন্যে ওই মাইক্রো পর্যায়েও এই লেভেলেও আমাকে কিন্তু নাগরিক দায়িত্ব, সেখানে সুশাসনের কথা চলেই আসে। সুশাসন প্রতিষ্ঠিত না হলে এগুলো, এই যে টাকা পয়সা যে এদিক ওদিক হচ্ছে বা ধরা হচ্ছে না, পুলিশে ধরছে না, কাস্টম ধরছে না, কেউ ধরছে না, এটি বন্ধ। এটা তো বৈধ, এখানে ধরবেন কেমনে আপনি? কোনটা? এই ধরেন যে ইসলামী ব্যাংক তো বৈধ, তার তো কোনো ট্রানজাকশন আপনি তো এইভাবে ঠিক আছে, সুশাসনের সাথে সম্পর্ক করলে কোথায় গিয়ে ঠেকবো আমরা? ইসলামী ব্যাংক কথা বলছি না, যেমন ওই যে পাকিস্তানি ইয়ের থেকে যে টাকা, ভারতীয় টাকা আসলো, এটা তো ঠিকই ধরেছেন তারা, কিন্তু লোপাট হয়ে গেল কিছু টাকা। কেন? এটা তো একেবারে মাইক্রো লেভেলের দু একজন অফিসার বা কর্মকর্তার কারণে তারাই হয়তো এটাকে এদিকে ওই সব ক্ষেত্রে। আর ইসলামী ব্যাংক এই ধরনের যেগুলো প্রতিষ্ঠান, এগুলো বৈধ হয়ে গেছে। অবৈধ প্রথম থেকে হয়তো কোনো প্রতিষ্ঠান আসছিল, এটাকে ওইভাবে ধরার পথ নাই। এটাকে ধরতে হলে এখন অন্য, আমার মনে হয় যেটা, যে যখনই কোনো সন্ত্রাস সংগঠিত হয়, তাদেরকে ইন্টারোগেট করে বের করা যে তারা কোত্থেকে টাকা পেল। হতে পারে 10,000 টাকা, কারণ প্যারিসের বোমা হামলায় নাকি মাত্র $7,500 লেগেছিল। কাজে ওটা এটা কি বের হয় না? এটা তো বের হয়, বের হয়ে হয়তো পরবর্তী সোর্সের কাছে যাওয়া হয়, এরকম করে করে যেতে যেতে একসময় তো সেটা আটকে যায়। আমি একটু ওনার কথার সূত্রতা এবং যিনি প্রশ্ন করছেন দুটো কথা বলি। একটা হচ্ছে সরকারের সব ধরনের আইন আছে, মানি লন্ডারিং থেকে শুরু করে সবকিছু বন্ধ করার, কিন্তু সরকারের উইল পাওয়ার আছে কিনা? আমার মনে হয় সরকারের জঙ্গি দমনের তৎপর, কিন্তু এটার ক্ষেত্রে তাদের সেই ইচ্ছা শক্তি নেই। সেটা হচ্ছে রাজনৈতিক কারণে, তাদের দলীয় যারা জড়িত তাদের কারণে, আত্মীয় স্বজনের কারণে যারা এসবের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবং এই সার্কেলটা ভাঙা যাবে না। দুই, আদর্শগত বা মানুষ, যেটা হচ্ছে যে আপনি মানুষ জগতে যদি এরকম আধিপত্য বিস্তার করে থাকতো, মানে আমি যেটাকে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বলি বা সেকুলার আদর্শ বলি, তাহলে টাকা খাওয়ার ক্ষেত্রে কিন্তু দুবার চিন্তা করে। কিন্তু আপনি করবেন কীভাবে? আমি আপনাকে একটা কথা বলি, একটা উদাহরণ দিই, একটা সূত্র ধরে। আপনার আলিয়া মাদ্রাসা, যেটা সরকারি মাদ্রাসা, এটা আমার না, এটা ইসলামী ব্যাংকের রিপোর্ট, আমি অনেকবার বলি, আর ইসলামিক ফাউন্ডেশনের রিপোর্ট আমি অনেকবার বলেছি, দুটো বড় রিপোর্ট আছে এবং সরকারি করিয়েছিল। সেখানে পরিষ্কার দেখানো হচ্ছে, ওখানে পড়ানো হচ্ছে যে মওদুদি হচ্ছে ইসলামের একমাত্র নেতা এবং জামাতে ইসলাম হচ্ছে সবচেয়ে বড় ইসলামী দল, এবং জাতীয়তাবাদ বা ধর্মনিরপেক্ষতা হচ্ছে কুফরি মতবাদ, নারী নেতৃত্ব নাজায়েজ, এবং ইসলামী কল্যাণ সংস্থা কি আছে সেখানে, ওই যে এনজিওগুলি কথা বললেন তাদের কথা। আচ্ছা, মুক্তিযুদ্ধে কিন্তু কোনো কথা নেই। এখন এটি প্রায় 1,000 কোটির উপরে টাকা খরচ করছে গভর্নমেন্ট এই আলিয়া মাদ্রাসায়। এটা আলিয়া, আমি কওমির কথা বলছি না। এই বইগুলি পাঠ্য, এবং গভর্নমেন্ট টাকা দিয়ে জঙ্গিবাদ পড়াচ্ছে। এখন আমি যদি বলি তাহলে গভর্নমেন্টই তো জঙ্গিবাদ পড়াচ্ছে এটা দিয়ে। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, আমি লেখালেখি করেছি, আপনারা বলেছেন, কিন্তু তারা এটাতে উৎসুক নয়। তার মানে কি ওই হাত দেওয়া না, কিন্তু না, আপনি তো টেক্সট বইগুলি বদল করতে পারেন, কারণ এটা তো গভর্নমেন্টের পয়সায় চলে। আলিয়া মাদ্রাসা সরকারি পয়সায় চলে। আমি বইগুলির নামও ওখানে কিন্তু দেওয়া আছে। ওখানে আরেকটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে, আর সেটা আপনার রিপোর্টটা পড়লে দেখবেন, এবং এটার উপরে একটা আলোচনা হওয়া আবশ্যক। সরকারি রিপোর্ট যেহেতু এবং প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন, সেখানে বলতে হচ্ছে ইসলামিক ব্যাংক আসলে ইসলামী ব্যাংক নয়। জি, মানে তারা যে পদ্ধতিতে মানুষকে ভ্রান্ত করছে, যে শরিয়া বা ইত্যাদি। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি অনেকবার আলোচনা করেছেন। জি, না, আমি সেটাই বলছি। তো এই ব্যাপারটা তো আসতে হবে। এখন আপনি ধরেন, আমি আপনার কাছে 100 টাকা জমা দিলাম,
আপনি কোনো ব্যবসা করবেন না, তাহলে আপনি কি আবার আমি 100 টাকা শেষ আমাকে করতে চাই যে deferment দিতে জেনারেল হবে না তো? রশিদকে দিয়ে আমাদের শেষ, তাহলে কি আমরা এই যে জঙ্গিবাদের পেছনে হ্যাঁ, না একটু উপায় আগুন আছে, নেভানোর না একটু পেছনে উপায় আছে, দৌড়াতে থাকবো? যেটা আপনারা কেউ বলবেন না জি। বা আমিও বলবো না। সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে কিছু কিছু স্থাপনার কথা বললেন, যেখানে ব্যাটম্যান জড়িত, ইঞ্জিনিয়ার জড়িত, টাকা দিচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, ওনারা বললেন ওইসব স্থাপনায় যদি আপনার হাত দেওয়া হয় বা ওইখানে যদি কোনো সদস্য নিহত হয়, তাহলে আপনি সরকারের পলিসি বদলাবে, নাহলে বদলাবে না। জেনারেল রশিদ কি One বলবেন? kind of perception. আমি যেটা মনে করছি সেটি হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে এখানে না করার পেছনে যেটা সদিচ্ছার কথা বলছেন যে এটি অভাব, যে একেবারে অভাব সেটি আমি বলবো না, কারণ ইতিমধ্যে এই যে লিস্টিং গুলো হচ্ছে জি। সেটিকে আমরা মনে করি যে এটা একটা সদিচ্ছার একটা বহিঃপ্রকাশ। কোনটা? এই যে যেসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর নামে অভিযোগ এসেছে জঙ্গি অর্থায়ন, এগুলো অনেকদিন থেকে 20 বছর ধরে আসছে। হ্যাঁ। এটি একটি, আমি বলছি যে এটাও আমি একটা পজিটিভ ভাইবে দেখতে চাচ্ছি। মানে বলতে বলতে একটা মত গড়া। এটি হলো একটি। আরেকটি হচ্ছে যে আপনি যদি বলেন যে জঙ্গি অর্থায়ন হচ্ছে আগের থেকে কমেছে এই সেন্সে যে টাকা চলাচলের যে ব্যাপারটি আছে সেটির উপরে কিন্তু নিয়ন্ত্রণ বেড়েছে। সেটি উনি আমার চেয়ে আরো বেশি বলতে পারবেন, যতগুলো আইন এবং মনিটরিং সিস্টেমগুলো একটু ইফেক্টিভ হয়েছে আগের চেয়ে বেশি। যদি ইফেক্টিভ আগের চেয়ে বেশি হতে পারে, এটিকে আরো শক্ত করে ইফেক্টিভ করার জন্য আমি বললাম যে যদি আমরা রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক কৌশল নির্ধারণ করতে পারি, এটি কিন্তু খুব যে একটি কঠিন কাজ সেটা আমার কাছে মনে হয়। আমরা সময় শেষ, আমরা সেই অপেক্ষায় থাকলাম। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।